তুমি কোথায় যাচ্ছ? আপনার সাথে যাচ্ছি। আমি কপাল কুঁচকে বললাম। শাওন রেগে বলল। আমি বলেছি যে নিয়ে যাব। আমি বললাম, রেগে যাচ্ছেন কেন? আমার সারাদিন বসে থাকতে ভাল লাগে না, আমিও যাব। বলে ওনার উত্তরের অপেক্ষা না করেই লিফটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। উনি দরজা অফ করে বিরক্তির সাথে আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন। তোমার সমস্যা কি? আমি বললাম, আমার তো কোনোই সমস্যা নেই। শাওন কিছু বলার আগেই লিফট চলে আসলো, তাই আমি উঠে পড়লাম। শাওন আমার পাশে দাঁড়িয়ে বলল। আজই লাস্ট। আমি কোনো কথা না বলে মুচকি হাসলাম। গাড়িতে বসে খুশি মনে সিট বেল্ট লাগালাম। আজ আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর। এই রাস্তাটাতে সকালে একটু কম জ্যাম থাকে, মোটামুটি রাস্তা ফাঁকা, সাথে ঝলমলে রোদ। বাহিরের দৃশ্যটা অনেক ভালো লাগছে। এছাড়া পুরো নীল আকাশ, মেঘগুলো উড়ছে, মেঘগুলোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। ইস, জানালাটা খোলা হলে ভালো হতো। এসি ছেড়ে কি পাই বুঝি না। জানালা খোলা হলে সেটাতে কত সুন্দর বাতাস আসতো, ফুরফুরে বাতাস, মনও ফুরফুরে হতো। এগুলো জানে না বলেই তো অনেক বড় গুমরামুখ হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, আমি শাওনের দিকে তাকালাম, তারপর একটু চিন্তা করেই বলে উঠ, জানালার কাজটা নামিয়ে দিন না। শাওন সামনে তাকিয়ে আছে, যেন শুনতেই পাইনি। তাই আমি জোরে বলে উঠলাম, কাজটা নামিয়ে দিন। শাওন রেগে আমার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো আর বলল। আর একটা এক্সট্রা কথা বললে এখানেই নামিয়ে দিয়ে চলে যাব। আমি মেজাজ খারাপ করে ওনার দিকে তাকিয়ে তারপর মুখ গুমরা করে সামনে তাকিয়ে রইলাম। সত্যি গরিলাও এর চেয়ে ভালো। টাউনের অফিসে এসে পৌঁছে বড় কাছের দেওয়াল দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আজ যদি গ্রামে থাকতাম তাহলে অবশ্যই পুকুরে গোসল করতে যেতাম। শাওন চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। একটু পরেই সুমনা ঢুকলো, আমাকে দেখেই বলল। ওরে, তুমি এসেছো আজও? অনেক অনেক ভালো করেছো। এমনি তো আমি ফোন করতাম, কিন্তু ভুলে গেছিলাম। আমি হাসি মুখে সুমনার দিকে তাকালাম। সুমনা আমার দিকে এগিয়ে এসে বলল। সামনে আমাদের অফিসের প্রতিষ্ঠিত বার্ষিক আছে, আমরা সবাই থাকবো। আমি চাই তুমিও আসো, মজা হবে অনেক। আমি শাওনের দিকে তাকালাম, সে কাজেই ব্যস্ত। সুমনা বলল। ওর দিকে তাকানো লাগবে না, আমি ইনভাইটেশন দিচ্ছি, ওর কিছু করার নেই। শাওন এবার এদিকে তাকালো, আমিও তাকালাম। শাওন কিছু না বলে আবার নিজের কাজ করতে লাগলো। সুমনা ফিসফিসে আমার কানে কানে বলল। নীরবতাই সম্মতির লক্ষণ। তারপর আমার দিকে তাকিয়ে একটা চোখ মারলো সুমনা। আমি নিঃশব্দে হাসি দিলাম। সুমনার আজ সুমনার আজ কাজ আছে, ওকে ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে বসতে হবে। আজ ওকে পাওয়া যাবে না। তাই আমি কি করব ভাবতে লাগলাম, যদিও করার কিছুই নেই। তাই কাছে জানালার কাছে দাঁড়িয়ে রইলাম। যতই দেখি ততই তাকিয়ে থাকতে ইচ্ছা করে। অনেকক্ষণ পর চোখ সরিয়ে শাওনের চেয়ারের দিকে তাকালাম। শাওন নেই, বাহিরে গেছে হয়তো। ভাবলাম চেয়ারটা নিয়ে এইখানেই বসে দৃশ্য দেখব, তাই চেয়ারটা নিতে গেলাম। হঠাৎ মনে হলো শাওনের এই বুক শেফের থেকে বই নিয়ে পড়লে কেমন হয়, দারুণ হবে। এমন মনোহর দৃশ্যের সামনে চেয়ার পাতিয়ে পায়ে পা তুলে বই পড়ার মজাই আলাদা হবে। গায়ে এসে হালকা রোদ পড়বে, অ্যাসিড ঠান্ডায় শীতকাল শীতকাল পরিবেশ তৈরি হবে। আর আমি মনোযোগ দিয়ে বই পড়বো, সাথে এক কাপ চা হলে আরো ভালো হতো। কিন্তু সেটা পাওয়া যাবে না জানি, তাই যেটুকু পাচ্ছি তাই যথেষ্ট। আমি কাঠের উঁচু বুক শেলফটার দিকে এগিয়ে গেলাম। সব বই প্রায় ইংলিশে। আমার ঠাকুর মায়ের ঝুলি পড়তে ভালো লাগে, স্কুলে ওগুলোই পড়তাম। সাথে বিভিন্ন ইংলিশ গল্প পড়তাম, যেগুলো বিশেষ বিশেষ মানুষদের জীবন নিয়ে লেখা। এখানে তো তেমন কিছু পাবো বলে মনে হয় না। উঁচুতে কয়েকটা বই থাকতে পারে বলে মনে করে চেয়ার টেনে নিয়ে উঠে দাঁড়ালাম। সত্যি অনেক বড় সেলফ। উপরের বইগুলো কিভাবে নাগাল পাবে কেউ? অবশ্য গরিলাটা বই আদৌ পড়ে কিনা আর শুধু সাজিয়ে রাখার জন্য রেখেছে কিনা কে জানে। আমি পা উঁচু করে বই খুঁজতে লাগলাম। একটাও তো পড়ার মতো না। কি সব আর্ট সম্বন্ধে লেখা বই। হঠাৎ শাওন পিছন থেকে বলল। কি করছো তুমি? আমি চমকে উঠলাম, বুকে এক হাত রেখে হালকা ঘাড় ঘুরিয়ে বললাম, দেখছেন না বই খুঁজছি, পড়বো। তোমার জন্য ওখানে কোনো বই নেই, নামো। আমি ওনার কথায় কান দিলাম না, বই খুঁজতে লাগলাম। আর একটা পেয়েও গেলাম। ডেল কার্নেগির বই। ডেল কার্নেগির বই, বাহ, আর কি লাগে। এই লোক অনেক সুন্দর লেখে, কিভাবে জীবনে সফল হওয়া যায়, এছাড়া আরো অনেক কিছু। কিন্তু বইটা একটু বাম দিকে। নেমে চেয়ার সরিয়ে আবার উঠলে হাতে পাবো, কিন্তু নামতে ইচ্ছে করছে না। আমি ওভাবেই হাত বাড়িয়ে বইটা কোনো মতে হাতে নিলাম। সেই সময় শাওন এসে আমার চেয়ার নাড়িয়ে বলল। নামতে বললাম না? উনার এই চেয়ার নাড়ানোর জন্য আমি ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেলাম। ভয়ে চোখ মুখ বন্ধ করে নিলাম। কিন্তু অবাক কাণ্ড হলো, ব্যথা লাগলো না। তাই আস্তে আস্তে ঠোঁটে ঠোঁট চেপে একটা চোখ খুললাম। তারপর চোখ বড় সড়ো হয়ে গেল। শাওন ধরে নিয়েছে,
যাক বাবা, বাঁচলাম। কিন্তু ওনার চোখে মুখে যে রাগের আভাস দেখছি, তাতে মনে হচ্ছে আমাকে এক্ষুনি ফেলে দিবে। এক হাত দিয়ে আগের থেকে ওনার কাঁধ ধরেছিলাম, সেই হাতেই বইটা আছে, আর এখন ভয়ে ভয়ে অন্য হাত দিয়ে ওনার কাঁধের কাছে শার্ট চিপে ধরে বললাম, ভুলেও ফেলবেন না একটু। শাওন আমার শার্ট চিপে ধরা থাকা হাতটার দিকে তাকালো, তারপর রেগে আমার দিকে তাকালো। আমি ভয়ে একটা ঢোক গিলে বললাম, আপনাকে আপনার মায়ের দিব্যি, একদম ফেলবেন না। হোয়াট? আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, আমাকে নামান। আমার কথা শেষ হতে না হতেই সুইটি এসে কেবিনে ঢুকলো। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, সাথে শাওনও তাকালো। আমাদের এভাবে দেখে সুইটি প্রথমে শাওনের দিকে তাকিয়ে তারপর আমার দিকে রেগে তাকিয়ে রইল। এই অবস্থায় আমার মনে হয় কোল থেকে নেমে পড়াই উচিত। না জানি সতীনটাও কিনা আমাকে টর্চার শুরু করে, কারণ গ্রামে একবার দুই মহিলা সেই পরিমাণ চুল টানাটানি হয়েছিল। দুই মহিলার এই চুল টানাটানির কারণ ছিল এক পুরুষ, যিনি কিনা ওদের মধ্যকার একজনের স্বামী আর অন্য মেয়েটার প্রেমিক। মারামারিতে যদিও বউটাই জিতেছিল, তবে সেই মহিলার এক পা ল্যাংড়া হয়ে গিয়েছিল আর অন্য মেয়েটার এক চোখ কানা হয়ে গিয়েছিল। আমি বাবা ল্যাংড়া হয়ে এক পা নিয়ে বাঁচতে পারবো না। আমি নামার জন্য চেষ্টা করলাম, কিন্তু শাওন সুইটির দিকে গম্ভীরভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে আমাকে ধরিয়ে রইল। আমি মনে মনে বললাম, এখন এটা আবার কেমন বিপদ? গরিলাটা কি ওই মেয়েকে দিয়ে আমাকে ল্যাংড়া বানিয়ে ছাড়বে নাকি? নক করে পারমিশন নিয়ে ঢুকতে বলেছিলাম। তাই আমার মুখের কথা মুখেই রয়ে গেল। সুইটি রেগে অনেক জোরে দরজা অফ করে দিয়ে চলে গেল। আমি সুইটির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, তারপর আস্তে আস্তে শাওনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বললাম, এখন আমার কি হবে? আমার পা থাকবে তো? শাওন ব্রুকুচকে তাকিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি রাগে গজগজ করে বললাম, একটু আগে নামতে বলেছিলাম, তখন নামনি কেন? শাওন কিছু না বলে নিজের চেয়ারের দিকে যেতে লাগলো। আমি বলে উঠলাম, কি করতে চাচ্ছেন আপনি এখন? শাওন চেয়ারে বসতে বসতে বলল, মানে? ইচ্ছা করলো বলি যে আপনার বাপের মাথা, মানে মানে করতেই থাকে। আবার আমাকে বলে গাধা, নিজেই তো গাধা। আমি বইটা নিয়ে চেয়ার টেনে কাচের দেয়ালের সামনে বসলাম। রাগ লাগছে অনেক, তাই বই খুলে পড়তে বসে গেলাম। লাঞ্চের সময় সুমনা আসলো। আজও তিনজন একসাথে খেতে বসলাম। সুমনা খেতে খেতে শাওনকে বলল, আমরা এবার কোথায় ভেকেশনে গেলে ভালো হবে? শাওন শুধু তাকালো, কিছু বলল না। সুমনা আমার দিকে তাকিয়ে বলল, জানো, আমরা প্রতি বছরে একটা গেট টুগেদার করি, আমাদের সব ভার্সিটি ফ্রেন্ডরা মিলে। অনেক মজা হয়। কুয়াকাটা গেছি গতবার, অনেক অনেক মজা হয়েছিল জানো মিলা। জল জল চোখে কথাগুলো বলছে সুমনা। আমি শুধু সুমনার কথা শুনছি। এবার সাজেকে যাওয়া শিওর, তুই কি বলিস? ভালো, খারাপ না। জলদি যাব, মজা হবে। মিলা, তোমাকেও নিয়ে যাব। শাওন আমার দিকে তাকালো। আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। আসলে আমি সাজেকের বিষয়ে ভ্রমণ কাহিনী খবরের কাগজে এমনকি বইও পড়েছি, এছাড়া আরো অনেক জায়গার বিষয়েও পড়েছি। সাজেক অনেক সুন্দর জায়গা জানি, তাও আমি কি বলবো বুঝতে না পেরে সুমনার দিকে হাসি মুখে তাকিয়ে রইলাম। অফিস শেষে ফেরার পথে প্রতিদিনের মতো আজও গাড়িতে বসে বন্ধ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আজ আকাশের চাঁদ মামাকে দেখা যাচ্ছে না, তারাগুলো জলজল করছে। খানিক বাদেই জ্যাম পড়লো। ঢাকাতে এই একটাই সমস্যা, জ্যাম আর জ্যাম। বিরক্ত লাগছে। হঠাৎ আমার রাস্তার পাশে একটা জিনিসে নজর পড়লো। আমি ফট করে নিজের সিট বেল্ট খুলে সজোরে ধাক্কা দিয়ে গাড়ির দরজা খুললাম। যাক, কুমড়ো খেয়ে গায়ে জোর বেড়েছে। শাওন ওর পাশে থাকা কাঁচের জানালার দিকে তাকিয়েছিল। আমাকে ফট করে গাড়ির দরজা খুলতে দেখে চমকে আমার দিকে তাকালো, তারপর ভ্রুকুচকে বলল, কি সমস্যা তোমার? কোথায় যাচ্ছ? আমি গাড়ি থেকে নামতে নামতে বললাম, এখনই আসছি। শাওন বলল, হে, কোনো রকম স্ট্রিট ফুড খাওয়া যাবে না এখন। শাওনের কথা শেষ হবার আগেই আমি ফুটপাতের কাছে চলে এসেছি। শাওন রেগে তাকিয়ে আছে, গাড়ি থেকে নামতেও পারছে না। আমি গিয়ে আবার কিছুক্ষণের মধ্যে ফিরে এলাম। সাথে করে একটা ছোট কুকুরের বাচ্চা নিয়ে আসলাম। বাচ্চাটা দেখতে সাদা, তার উপর অনেক হালকা কমলা রঙও রয়ে গেছে। কমলাও না ঠিক, কেমন রং তা বর্ণনার বাহিরে, কিন্তু অনেক সুন্দর। আমি গাড়িতে উঠে বসতে বসতে হাসি মুখে বললাম, সুন্দর না? শাওন থমকে তাকিয়ে আছে। আমি কুকুরটাকে আদর করতে ব্যস্ত হয়ে গেলাম। শাওন ভ্রুকুচকে বলল, রাস্তা থেকে এটাকে নিয়ে এসেছো, এটা কার না কার জানো? আমি বললাম, যারই হোক এখন আমার। তার চেয়ে বড় কথা হলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা কারো হবে বলে মনে হয় না। আমি আমার মুখে একটা উজ্জ্বল হাসি দিয়ে পাপ্পিটাকে আদর করতে লাগলাম। পাপ্পিটাও আমাকে পেয়ে অনেক খুশি। শাওন একবার আমার আর একবার পাপ্পিটার দিকে তাকিয়ে বলল, এটাকে আমি আমার সাথে রাখবো না।
আমি শাওনের দিকে চোখ পাকিয়ে বলে উঠলাম, এটা এমনিও আপনার সাথে থাকবে না, এটা আমার সাথে থাকবে। শাওন রেগে বলে উঠল, আমার বাসা আমি বুঝবো। আমি কুকুরটার দিকেই মনোযোগ দিয়ে বললাম, পিসামণি বলেছে বাসা অর্ধেক আমার আর অর্ধেক আপনার। তারপর শাওনের দিকে তাকিয়ে বললাম, আপনার এই নিরীহ প্রাণীটাকে নিয়ে সমস্যাটা কোথায়? আমার পছন্দ নেই সব, সো আমি যা বলেছি সেটাই তুমি শুনবে। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, ভালো কোন জিনিসটা আপনার পছন্দ? তার চেয়ে বড় কথা, আমার ভালো লাগা কোন জিনিসটাই বা আপনার পছন্দ? শাওন ভ্রুকুচকে বলল, তোমার ফালতু পছন্দের সাথে আমারটার মিল থাকবে না। আমি সামনের দিকে তাকিয়ে বললাম, নিন চলুন, সামনের গাড়িগুলো তো চলে যাচ্ছে। শাওন আরো কিছু তো বলতে চাচ্ছিল, কিন্তু পিছনের গাড়িগুলো হর্ন বাজাচ্ছে, তাই রেগে আমার দিকে কটমট করে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমেই শাওন বলল, আমি এটা আমার বাসাতে রাখবো না, সো এটা বাইরে ফেলে তারপর আসবা। আমি কুকুরের বাচ্চাটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বললাম, মোটেও এটাকে আমি ফেলবো না। শাওন রেগে এক পা এগিয়ে আসতেই আমি জলদি হেঁটে চলে আসলাম। শাওনের কুকুরের বাচ্চাটাকে পছন্দ হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। লিফটে উঠে আমার দিকে রেগে তাকালো। আমি বুঝতে পেরেও না বোঝার ভান করে কুকুরের বাচ্চাটার দিকে মনোযোগ দিলাম। যাক, অনেক কষ্টে ঘর পর্যন্ত আনতে পারলাম। এনেই ওকে আমার সোফায় বসিয়ে দিলাম। শাওন বিরক্তির সাথে নিজের রুমে চলে গেল। এই ছোট্ট পাপ্পিটার একটা নাম তো দেওয়াই দরকার। কি নাম দেওয়া যায়? এটা ছেলে নাকি মেয়ে তাও তো জানি। আপাতত ওর নাম স্নোবেল রাখি। হ্যাঁ, এটাই সুন্দর নাম। আমি ওর এক পা ধরে নাড়িয়ে বলে উঠলাম, তোর নাম স্নোবাল, বুঝলি? এই নামে ডাকলেই যে প্রান্তেই থাকিস চলে আসবি। স্নোবেল আমার হাতটা চাটতে লাগলো। আমি খুশি হয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। শাওন ফ্রেশ হয়ে বেরিয়ে কিচেনের দিকে গেল। মনে হয় ডিনার রেডি করবে। আমি স্নোবেলকে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ওকে বাথরুমের সামনে রেখে ফ্রেশ হতে ঢুকলাম। গ্লোবেল দরজার কাছে বসে লেজ নাড়তে লাগলো। আমি বের হবার সাথে সাথে আমার কাছে দৌড়ে এলো। যাক, এখন এই বাড়িতে আমার আর একা একা লাগবে না। এখন কেউ তো আছে, আমার নিজের। শাওন ডাইনিংয়ে খাবার রেডি করে বসে পড়লো। আমি ডাইনিংয়ে এসে বসতে বসতে চিন্তা করতে লাগলাম যে স্লোবেলকে কিসে খেতে দেব। ভেবেই কিচেনের দিকে গেলাম। স্লোবেলও পিছন পিছন রওনা দিল। শাওন অত্যন্ত বিরক্তির সাথে কুকুরটার কার্যক্রম দেখছে। আমার মনে হচ্ছে যেন কুকুরটা ডেলি মেনুতে শাওনের কলিজা খেতে চেয়েছে। আমি একটা বাটি নিয়ে ডাইনিংয়ে এলাম। শাওন ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, এটা কিসের জন্য? আমি বললাম, স্লোবেল খাবে এটাতে। বলি আমার প্লেট থেকে ভাত নিয়ে মাছের ঝোল আর মাছ দিয়ে ভাত মাখতে লাগলাম। তোমাকে না বলেছি এটাকে বাইরে ফেলতে? আমি বললাম, পারবো না, এটা আমার সাথেই থাকবে। স্লোবেল লেজ নাড়িয়ে যাচ্ছে। শাওন তুলনামূলক ভাবে একটু জোরে বলে উঠল, এটাকে বের করো, না হলে আমি তোমাকে সহ ওকে বের করে দেব। সাথে সাথে স্লোবেল শাওনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করা শুরু করে দিল। শাওন রাগ মিশ্রিত চোখে স্লোবেলের দিকে তাকালো, আর আমি হাস্যোজ্জ্বল অবাক চোখে স্লোবেলের দিকে তাকালাম। যাক, অবস্থার কোনো পরিবর্তন তো হয়নি, কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে আগে শাওন আমার উপর চিল্লাতো, আমি তার উপর চিল্লাতাম, কিন্তু এখন শাওন আমার উপর চিল্লালে আমি সহ স্লোবেলও এখন চিল্লায়। তাছাড়া আরেকটা বিষয় হলো, শাওন আমার দিকে রেগে তাকালে আমি না হয় চুপ হয়ে যাই, কিন্তু স্লোবেল উল্টা দ্বিগুণ চিল্লায়, মানে ঘেউ ঘেউ। বাহ, কি জোস একটা জিনিস বাসায় এনেছি, ভেবেই খুশিতে নাচতে ইচ্ছা করছে। রাতে ঘুমানোর সময় টি টেবিলটা টেনে নিয়ে স্লোবেলকে সেখানে ঘুমাতে দিলাম। পরের দিন সকালে আর শাওনের সাথে অফিসে গেলাম না। যাবার আর প্রয়োজনও নেই, কারণ আমি আমার সঙ্গী পেয়ে গিয়েছি। সকালে ব্রেকফাস্ট করার সময় একটু ঝামেলা হয়েছিল। স্লোবেলও কুমড়া পছন্দ করে না। উফ, এই গরিলাটা সত্যি একটা অসহ্য। কষ্ট করে আমি তো খেলাম, কিন্তু স্লোবেল খেলো না। কি আর করার। পরে ফ্রিজ থেকে মাছ বের করে দিলাম। শাওন তার মতো অফিসে চলে গেল। সে যদিও এখনো বিরক্ত, তাতে আমার অবশ্য কিছু যায় আসে না। আমি তো স্লোবেলকে নিয়ে সারাদিন মজাতেই কাটিয়ে দিলাম। স্লোবেলকে অনেক জিনিস শেখালাম, যেমন আমি আঙ্গুল ঘোরালে ও ঘুরবে, হাত দিয়ে ইশারা করলে কাছে আসবে, আর যে কোনো রুমে বসে হাতের তুড়ি বাজাতেই সাথে সাথে আমাকে খুঁজে আমার কাছে আসবে। এমন অনেক কিছু। আর একটা খুশির বিষয় হচ্ছে, পুরো বাসা হাতিয়ে শেষে শাওনে জিম করার রুমের ডাস্টবিনে হলুদ ও নীল পাখি দুইটা পেলাম। সন্ধ্যার দিকে টেলিফোন বেজে উঠলো। আমি ফোন তুলে কানে দিলাম। সুমনা ফোন করেছে। মিলা, হ্যাঁ। আমি আসছি তোমাকে নিতে, বুঝলে? জলদি রেডি হও। আমি বুঝতে না পেরে বললাম, মানে? আরে বলছিলাম না, আমাদের কোম্পানি অ্যানিভার্সারি পার্টি। ও হ্যাঁ। এই জন্য আমি তোমাকে নিয়ে একেবারে পার্টিতে ঢুকবো। কারণ বিচে আজ অনেক। আমি বিব্রত বোধ করে বললাম, আমার যাওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? নিজের ওয়াইফদের সবাই তো আনতে পারে। তার চেয়ে বড় কথা তো এই পুরো কোম্পানিটা চালায় শাওন, তোমার হাজবেন্ড। তুমি যাবে না তা কে যাবে?
আমি মনে মনে বললাম, হাজব্যান্ড না ফার্স্ট বেড সেটা তো আমিও বুঝি না। কি হলো, চুপ কেন? আচ্ছা আমি রেডি হচ্ছি। কলিং বেল বাজতেই আমি এসে দরজা খুলে দিলাম। সুমনা এসেছে। সুমনাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। ও আজ কালো একটা সুন্দর ড্রেস পরেছে, যেটার হাত আর দুই পাশে গোল করে ছেঁড়া টাইপ ডিজাইন। সুমনা আমাকে দেখে বলল, এই মা, রেডি হতে বলছিলাম না? আমি নিচের দিকে তাকিয়ে বললাম, রেডি তো। আমার পরনে হালকা গোলাপি শাড়ির দিকে তাকিয়ে সুমনা বলল, তোমার কাছে হট কিছু নেই? আমি না বুঝতে পেরে বললাম, হট কিছু মানে? সুমনা মুখটা একটু বাঁকিয়ে কি যেন চিন্তা করতে লাগলো, তারপর বলল, চলো আগে দেখি তোমার কাছে আছেটা কি। ঘরে ঢুকে স্লো বেলকে দেখে সুমনা অবাক হয়ে গেল আর প্রশ্ন করলো, এটা কার? আমি হাসি মুখে বললাম, আমার, কাল পেয়েছি। সুমনা চোখ কপালে তুলে বলল, শাওন রাখতে দিয়েছে? ও তো কোনো কিছু পোষা পছন্দ করে না, আমার বাসায় বিড়ালটাকে পছন্দ করে না। আমি বললাম, মোটামুটি যুদ্ধ করেই রেখেছি। চলো তোমার জামা কাপড় কই দেখি। আমি লাগেজ বের করলাম। সুমনা আমার জামা কাপড় লাগেজে দেখে প্রশ্ন করে উঠলো, তুমি এখনো লাগেজ সব রাখো? আমার উত্তর অপেক্ষা না করে লাগেজ থেকে শাড়ি বের করে দেখতে লাগলো সুমনা। সেই পিঙ্ক জামাটা কোথায়? আমি বলে উঠলাম, ওটা আমি পরবো না। সুমনা একটা নিঃশ্বাস ফেলে বলল, আগে জানলে আমি নিজেই নিয়ে আসতাম জোস জোস ড্রেস, বাট ইটস মাই ব্যাড। যাই হোক, এই লাল শাড়িটা পরো আর সাথে এই ম্যাচিং লাল ব্লাউজটা নাও। বলে সুমনা আমার হাতে ধরিয়ে দিল। আমি বললাম, এই পিঙ্কটাতে কি সমস্যা? সুমনা আমাকে বলল, সেটা তুমি বুঝবে না, জলদি করো, যাও বাথরুমে আর চেঞ্জ করে আসো। কিছুক্ষণের মধ্যে আমি শাড়ি পরে বের হলাম। তারপর সুমনা আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে দিল। ওর হাত ব্যাগে থাকা কি কি সব দিয়ে আমাকে সাজিয়ে দিল। শেষে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে আমাকে আয়নার সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে বলল, হ্যারি ইউ গো, কেমন? আমি নিজেই নিজেকে দেখে অবাক। এটাকে বলে হট, আর তুমি তো এমনিতে বিউটিফুল। আমি সুমনার দিকে তাকিয়ে বললাম, কেমন কেমন যেন লাগছে। সুমনা চোখ বড় বড় করে বলল, কি পছন্দ হয়নি? আমি সাথে সাথে বলে উঠলাম, না না, পছন্দ অবশ্যই হয়েছে। আসলে আমি এভাবে কোনোদিন সাজিনি। সুমনা হেসে বলল, তো এখন সেজেছো, তাই চুপচাপ কোনো কথা না বলে চলো, সময় হয়ে যাচ্ছে। আমরা রওনা হলাম। সুমনা একটা বড় হোটেলে এসে গাড়ি পার্ক করলো। আমরা নেমে হোটেলে ঢুকলাম। বিশাল হোটেল। এটার 8 নাম্বার ফ্লোরে পার্টি। অনেক বিশাল একটা হল রুম। রুমের মধ্যে লাল নীল সবুজ এমন আলো। বেশি কেউ এখনো আসেনি। সুমনা বলল। আমরা জলদি আসতে পেরেছি, এখনো আধা ঘন্টা বেশি সময় আছে। তখনই সুমনার ফোন বেজে উঠল। সুমনা বলল, শাওন ফোন করেছে, মেবি চলে আসছে। হ্যাঁ এসেছে। ওকে, আমরা চলে আসি। সুমনা ফোন রেখে বলল, তুমি ঘুরে ঘুরে দেখতে থাকো, আমি ড্রিঙ্কস নিয়ে আসি। আমি শুধু মাথা নাড়ালাম। এই চক্কর মক্কর লাইট আমার একটুও ভালো লাগছে না। আমি এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলাম। এখন অনেকেই এসে পড়েছে। সুমনা আমাকে এতগুলো অচেনা মানুষের মধ্যে রেখে কই যে গেল? আমি এদিক ওদিক তাকিয়ে সুমনাকে খুঁজতে লাগলাম। কোথায় গেল কে জানে। আমি হেঁটে একপাশে সরে এলাম, কারণ অনেকে আমার দিকে তাকাচ্ছে। নিজেকে এলিয়েন মনে হচ্ছে। হঠাৎ মনে হলো সামনের ছেলেটা আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। আমি একটু থমকে গেলাম। ছেলেটা আমার সামনে এসে দাঁড়িয়ে কিছু একটু চিন্তা করে ভ্রুকুচকে বলে উঠলো, তুমি শাওনের ওয়াইফ না? আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে রইলাম। ছেলেটা আবার বলে উঠলো, ইয়া, আই এম রাইট, তুমি। তারপর একটা শয়তানে হাসি দিয়ে বলল, এজ কত তোমার? দেখে তো অনেক কম মনে হয়। আমি কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইতেই ছেলেটা এসে আবার আমার সামনে দাঁড়িয়ে পড়লো। আমি হচকচিয়ে গেলাম। ছেলেটা আবার সেই হাসি দিয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখিনি শাওন শেষ পর্যন্ত সুইটিকে রেখে কাকে বিয়ে করে নিল। বাট দেখতে মন্দ না। সুইটি নাম শুনিয়ে আমি চমকে উঠলাম। এখন এই ছেলে আবার কে? ছেলেটা বলে যেতে লাগলো, আরে ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। কথা হচ্ছে তুমি একা কেন? শাওন কোথায়? আমার বিরক্ত লাগছে এখন। কি গায়ে পড়া ছেলে রে বাবা। দেখছে কথা বলতে চাইছি না, তাও জ্বালাচ্ছে। আমি এদিক ওদিক তাকিয়ে সুমনাকে খুঁজতে লাগলাম। ছেলেটা আমাকে বলল, তোমার গালে কি হয়েছে? আমি ভ্রুকুচকে ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিতেই আমি একটু পিছিয়ে গেলাম। তখনই শাওন এসে ছেলেটার হাত ধরে মোচড় দিল। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। আশেপাশের কয়েকজনও তাকালো। পর্দা। বলেই শাওনকে দেখে চুপ হয়ে গেল। শাওন ছেলেটার হাত ছিটকে ছেড়ে দিল। ছেলেটা অন্য হাত দিয়ে নিজের হাতটা চেপে ধরে রেগে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? শাওন একটা ব্যঙ্গ হাসি দিয়ে বলল, এটা আমার প্রশ্ন হওয়া উচিত যে হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? এখনো চরিত্র ঠিক করতে পারোনি?
ছেলেটা রেগে কিছু বলতে গিয়েও আশেপাশে তাকিয়ে আর কিছু না বলেই চলে গেল। শাওন এবার আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তুমি কি গাধা? নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় জানো না? আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। এমনিতে অতিরিক্ত কথা বলো, জায়গা মতো এসে মুখের কথা কই যায়? কি আমি অতিরিক্ত কথা বলি? আমি বলে উঠলাম। শাওন আর কিছু না বলে চলে যেতে লাগলো। আমি হেঁটে এসে শাওনের গায়ের কোটের এক কোণা চেপে ধরলাম। শাওন দাঁড়িয়ে আমার দিকে ঘাড় ঘোরালো। আমি ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে বললাম, আমিও যাব আপনার সাথে। তারপর শাওনের পিছু পিছু একটা টেবিলে গিয়ে বসলাম। টেবিলটায় ফল সাজানো। একটা ওয়েটার এসে আমার পাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস নেওয়ার জন্য অনুরোধ করলো। আমি খুশি মনে একটা গ্লাস উঠিয়ে নিয়ে টেবিলে রাখতেই শাওন নিয়ে গেল সেটা। আমি চোখ মুখ কুঁচকে বললাম, কি করলেন এটা? নিজেরটা নিজে নিতে পারেন, আমারটা এদিক দিন বলে হাত বাড়াতে শাওন ড্রিঙ্কসটা অন্য হাতে নিয়ে নিল আর কপাল কুঁচকে বলল, হ্যাঁ, এগুলো খেয়ে পরে আমার মাথা খাও। সামনে ফল আছে, ওগুলোও খাও। আমি মুখ ভেঙচে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি গ্লাসটা অন্য একটা ওয়েটারের হাতে ধরিয়ে দিলেন। সুমনা ড্রিঙ্কস আনতে গিয়ে কোথায় গুম হয়ে গেল কে জানে। ভাবতে ভাবতে সুমনা এসে আমাদের টেবিলে বসলো। আমি বলে উঠলাম, এতক্ষণ কোথায় ছিলে? আর বলো না, একটা ওয়েটারের সাথে ধাক্কা লেগে পুরো ড্রিঙ্কস আমার গায়ে। এর জন্য সায়নকে বললাম তোমার কাছে দাঁড়াতে। আমি বললাম, ও। আমি শাওনের দিকে তাকালাম। উনি টেবিলে এক হাত ভাঁজ করে রেখে কপাল ধরে আছেন। সুমনা শাওনকে বলল, তোর কি বেশি মাথা ধরেছে? তাহলে বাসায় যা। আমি সুমনার দিকে তাকিয়ে আবার শাওনের দিকে তাকালাম। ওনার মাথা ব্যথা? অবশ্য সারাদিন কপাল আর ভ্রু কুঁচকে থাকলে তো হবেই। শাওন এভাবে কপালে হাত রেখেই বলল, আমি ঠিক আছি। ড্রিঙ্কস করবার অনেক মজা। আমি কি বলবো বুঝতে না পেরে তাকিয়ে রইলাম। সুমনা আমাকে বলল, কি হলো? শাওন সুমনার দিকে তাকিয়ে বলে উঠল, ও কোনো রকম ড্রিঙ্ক করবে না। শুনে নিল কিভাবে? আমি নিজেও হা হয়ে গেলাম। সুমনা বলল, তাহলে আর কি, এইভাবে বসে থাকে তো আর লাভ নেই, আসো ঘুরে বেড়াই। আমার যদিও ইচ্ছে নেই, কারণ লোকজন কাউকেই চিনি না, তার উপর বখাটের শেষ নেই ঢাকাতে। তাই কি বলে এড়িয়ে যাওয়া যায় খুঁজতে লাগলাম। সামনে পড়ে থাকা ফলগুলো দেখে বলে উঠলাম, আমি কমলা লেবু খাবো। তারপর সামনে থেকে কমলা লেবু নিয়ে খোসা ছাড়াতে লাগলাম। তাহলে থাকো, আমি আসছি। শাওন এখন টেবিলের উপর দু হাত রেখে সামনে তাকিয়ে আছে। আমি কয়েকটা কমলা খুলে ওনার সামনে এনে ধরলাম, নিন। শাওন আমার হাতের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালো আর বলল, নো নিট। আমি বললাম, নিন নিন, এটা কুমড়োর ছোট ভাই, একটু টক সহ মিষ্টি, মাথা ব্যথাও ভালো হয়ে যাবে। শাওন আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে শুধু শট। বলল। কথাটা বলে শেষ করতে না করতে আমি কমলা লেবু খানিকটা শাওনের মুখে ঢুকিয়ে দিয়ে বললাম, হ্যাঁ জানি, শ্যাট আপ। শাওন অবাক হয়ে তাকিয়ে রইল। আমি ততক্ষণে কমলা খেতে ব্যস্ত। খানিক বাদেই একজন ইংলিশে বকবক শুরু করে দিল। আর কি, এই কোম্পানির 14 গোষ্ঠীর কাহিনী বর্ণনা করলো, যা বুঝলাম। বর্ণনা শেষে হালকা মিউজিক ছেড়ে দিল। এমন বোরিং সেলিব্রেশন তো আমি বাপের জন্মে প্রথম দেখছি। অবশ্য কোম্পানির দায়িত্ব কার কাছে দেখতে হবে না, গরিলা একটা। সবাই সবার মতো ব্যস্ত, কিন্তু কয়েকটা মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। বুঝলাম না কেন। শাওনের মনে হয় মাথা ব্যথা করছে, তাই সে চুপচাপ চেয়ারে বসে টেবিলে হাত রেখে কপাল ধরে আছে। আমি কিছু বললেও তো আবার খেপে যাবে, তাই আমি আর চোখে মাঝে মাঝে তাকাচ্ছি, কিন্তু মুখে কিছু বলছি না। যে মেয়েগুলো আমার দিকে তাকিয়েছিল তারা সুইটির কলিগ আর ফ্রেন্ড ছিল। ফ্রেন্ডদের মধ্যে দুই একজন এমন থাকে যারা সর্বদা খোঁটা মেরে কথা বলতে ভালোবাসে। তেমনি একজন হলো লিলি। সে সুইটির দিকে এগিয়ে গিয়ে বলে উঠল, শাওনের সাথে ওই মেয়েটা কে রে? লিলি খুব ভালো করেই সব জানে, তাও এই প্রশ্ন করলো। সুইটি মুখে একটা হাসি দিয়ে বলল, মানে? না। আর কি দেখছিস মেয়েটাকে? সত্যি মেয়েটা অনেক সুন্দর, তোর জায়গায় নিয়েছে মনে হয়। টিটকারি মারার জন্য যে এই কথাগুলো লিলি বলেছে তা সুইটি বুঝলো। মুখের হাসি উড়ে গেল সুইটির, রীতিমতো রাগে গা জ্বলে যাচ্ছে ওর। লিলি বলল, যাক, নেভার মাইন্ড। একটু পরেই ডিনার নিয়ে সবাই বসলো। তখন সুমনা এসে বসতে বসতে বলল, তুমি তো সারাক্ষণ বসেই রইলে। আমি নিঃশব্দে হাসলাম। ডিনার করার টাইমে শাওনের ফোন শাওন ফোন বের করে দেখে পুরো বন্ধ করে রেখে দিল। সুমনা বিষয়টা বুঝে কিছু বলল না। আমি শুধু আর চোখে তাকালাম। ডিনার শেষে সবাই যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েকজন এখন আবার একটু ড্রিঙ্কস করছে। আমি আর সুমনা ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে আমি আগেই বেরিয়ে এলাম। আমাদের টেবিলের একটু দূরে দাঁড়িয়ে পড়লাম, কারণ সুইটি শাওনের সাথে কথা বলছে। আমি শাওনের সোজা পিছনে একটু দূরে দাঁড়ানো, সুইটির থেকে কিছু দূরে। সেই মেয়েগুলো দাঁড়িয়ে কাহিনী দেখছে।
আমি কি হচ্ছে বুঝতে পারলাম না। আমি এসে শুধু এতটুকুই শুনলাম, শাওন সুইটিকে বলল, গেট দ্য হেল আউট অফ মাই সাইট অ্যান্ড নেভার শো আপ এগেন। আমি চোখ বড় বড় করে চিন্তা করতে লাগলাম, আমার জন্য বেঁধে গেল নাকি? এখন কি করব? আমার পা থাকবে তো? হঠাৎ সুইটি টেবিলে রাখা এক গ্লাস পানি নিয়ে শাওনের মুখে মারল। সুমনা সেই মুহূর্তে আমার পিছনে এসে দাঁড়িয়ে হা করে থেকে গেল, আর আমি অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালাম। আশেপাশে যারা যারা ছিল সবাই হা হয়ে গেল। ওই পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কয়েকজন মুখ থেকে হাসছে, আর কয়েকজন হা করে তাকিয়ে আছে। শাওন মুখটা হালকা ঘুরিয়ে নিয়েছিল, পরে আস্তে করে সুইটির দিকে ফিরল। অবশ্য রেগে গেছে উনি, আমি জানি। আমিও তো একদিন মেরেছি, কিন্তু ওভাবে ওনাকে অপমান করা সুইটি ঠিক হচ্ছে না। তাই আমি এগিয়ে গিয়ে অন্য এক টেবিল থেকে একটা মদের গ্লাস তুলে নিয়ে শাওনের সামনে গিয়ে দাঁড়িয়ে সুইটির মুখে মেরে দিলাম। সুইটি অনেক চমকে গেল, আর পরক্ষণে রাগে জ্বলে আমার দিকে তাকালো। আশেপাশের মানুষদের এখন মুখের হা আরো বড় হয়ে গেল। লিলি ফিক করে নিঃশব্দে হাসলো। আমি আবেগে কাজটা করে তো ফেললাম, কিন্তু এখন চোখ এদিক ওদিক করে চিন্তা করতে লাগলাম। এখন সুইটি অনেক রাগ আর ক্ষোভ নিয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। মেয়েটাকে সুন্দর মনে করেছিলাম, কিন্তু এখন মোটেও তা মনে হচ্ছে না। সুইটি তাতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ। কথাটা বলেই সুইটি আমাকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই শাওন আমার হাত ধরে টেনে সরিয়ে নিল। সুইটি আরো রেগে গেল, কিন্তু সেই রাগের সাথে একটা ব্যঙ্গ হাসি দিল, অর্থাৎ তার সহ্য হচ্ছে না এসব। আমি শাওনের দিকে তাকালাম। শাওন স্থির দৃষ্টিতে সুইটির দিকে তাকিয়ে আছে। সুইটি কিছু বলার আগেই সুমন এসে আমার পাশে দাঁড়ালো আর বলল, সুইটি, দয়া করে এখানে সিনক্রেট করো না, অনেক হয়েছে। তোমার না এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাও কেন সাইনের লাইফে নাক গলাচ্ছ? আমি শুনে অবাক হয়ে গেলাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কয়দিন পরেই তো মনে হয় বিয়ে হবে, তাও এই অবস্থা। সুইটির আগে গজগজ করে সুমনার দিকে তাকালো, তারপর একবার আমাদের হাতের দিকে তাকালো, কারণ শাওন আমার হাত এখনো ধরে আছে। আমি সুইটির দৃষ্টি বরাবর খেয়াল করে নিজের হাতের দিকে তাকালাম, তারপর শাওনের দিকে তাকালাম। শাওন তো সোজা রাগে চোখে সুইটির দিকে তাকিয়ে আছে। সুইটি আর কিছু না বলে চলে গেল। আমি নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু শাওন আরো শক্ত করে ধরলো। আমি ধরে থাকা শাওনের হাতটা অন্য হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে বললাম, কি করছেন আপনি? লাগছে আমার। শাওন আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে এসবের মধ্যে জড়াতে কে বলেছে? ও তো ঠিকই করেছে। শাওন আমার হাত ছেড়ে দিল। অনেক হয়েছে, এখন চলো যাওয়া যাক। আমি এই কথাটা শুনে বিব্রতকর দৃষ্টিতে সুমনার দিকে তাকালাম, আর শাওন সুমনার দিকে ভ্রু কুঁচকে তাকালো। তারপর সুমনা হাসি মুখে গুড নাইট বলে নিজের গাড়ির কাছে রওনা হলো। শাওন আবার কাজ উঠিয়ে দিতে যাওয়ার আগেই সাথে সাথে মোনার হাত ধরে বললাম, এটা খোলা থাকুক না। শাওন আমার দিকে তাকিয়ে তারপর নিজের হাতের দিকে তাকালো। আমি হাত সরিয়ে নিলাম। উনি আমার গায়ের দিকে তাকালেন। আমি বুঝতে না পেরে বললাম, কি? সিট বেল্ট। আমি খেয়াল করলাম যে সিট বেল্ট পরিনি, তাড়াতাড়ি সিট বেল্ট লাগিয়ে নিলাম। শাওন গাড়ি স্টার্ট দিল। যাক, আজ জানালা খোলা পাওয়া গেল, অনেক সুন্দর বাতাস। বাইরে হাত বাড়িয়ে বাতাস অনুভব করতে লাগলাম। শাওন গম্ভীর গলায় বলল, হাত ভেতরে রাখো। আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। শাওন আমার দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকালো, তারপর কাজ উঠিয়ে দিতে যেতেই আমি হাত ভিতরে রেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, হ্যাঁ রেখেছি, অফ করবেন না। তারপর জানালা দিয়ে বাহিরে তাকালাম। বাতাস এসে নাক মুখে লাগছে। সত্যি অনেক ভালো লাগছে আজ। খোলা চুলগুলো বাতাসের কারণে উড়ে মুখে পড়ছে। বাসায় ঢুকতেই স্নোবেল সোফা থেকে লাফ দিয়ে নেমে আমার কাছে দৌড়ে এলো। খুশিতে সে লেজ নাড়ছে আর লাফাচ্ছে। আমি হাঁটু ভাঁজ করে স্নোবেলকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। শাওন স্নোবেলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে তারপর নিজের কোটটা সোফার উপর রেখে সোফায় বসে পড়লো। কিছুক্ষণ কপালের দুই পাশে দুই হাতের 4টা আঙুল দিয়ে চেপে ধরে তারপর সোফার পিছনে মাথাটা হেলে চোখ বন্ধ করে রইল। আমি খেয়াল করে বুঝলাম যে এখনো মাথা ব্যথা আছে। স্নোবেলকে ইশারায় চুপ করে বসতে বললাম, কিন্তু সে এটা বুঝতে পারছে না। এটা শিখায়নি যে, সে ওভাবেই লাফাচ্ছে। তাও ভালো, মুখ দিয়ে ঘেউ ঘেউ করছে না। আমি শাওনের পিছনে গিয়ে দাঁড়ালাম, তারপর 7-5 চিন্তা না করে ওনার কপালে হাত দিলাম। শাওন ফট করে আমার হাতটা ধরে নিয়ে ওভাবেই চোখ খুললো। আমি থমকে তাকালাম। শাওন আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলল, কি করছো তুমি? আমি একটা ঢোক গেলে থেমে থেমে বললাম, এটা করলে ঠিক হয়ে যাবে মাথা ব্যথা। নো নিড। বলেই মাথা তুলতে গেলে আমি সাথে সাথে ওনার 2 কাঁধ টেনে সোফার সাথে লাগিয়ে দিলাম। উনি মাথা আবার পিছনে হেলে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বললেন, হোয়াট দ্য হেল, কি করছো তুমি? আমি ভ্রু কুঁচকে বলে উঠলাম, আপনার বাবা মা জন্মের সময় আপনার মুখে মধু দেয়নি। খ্যাট খ্যাট ছাড়া কিছুই করতে পারেন না, না? তাই চুপচাপ থাকুন।
শাওন কি বলবে বুঝতে না পেরে তাকিয়ে রইল। ওনার এভাবে তাকিয়ে থাকা দেখে আমার নিজেরই তো কেমন কেমন লাগছে। শাওন ভ্রুকুচকে বলল, কি করতে চাচ্ছ? আমি একটা ঢোক গেলে বললাম, চোখটা একটু বন্ধ করেন তো। কেন? আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, তাহলে আর কি, তাকিয়ে থাকুন। বলে এদিক ওদিক তাকাতে লাগলাম। উনি মাথা তুলে বসলেন। এদিকে স্নোবেলও এত সময় আমার মনোযোগ পাওয়ার জন্য পায়ের কাছে গা ঘেঁষে ঘুরে বেড়াচ্ছিল। তাই আমি বসে স্নোবেলকে আদর করতে লাগলাম। শাওন উঠে নিজের রুমে চলে গেল। আমি আর চোখে তাকালাম, তারপর আবার স্নোবেলকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। রাতের দিকে টেলিফোন বেজে উঠল। আমি তখন ঘুমানোর জন্য মাত্র সোফায় বসেছি। ফোন তুলে কানে দিলাম। সুমনা ফোন করেছে।